জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ইউক্রেনে রুশ হামলা অবশেষে আশঙ্কা সত্যি হলো এবং এই রুশ হামলা অবশেষে ইউক্রেনে, আর এর জেরে রীতিমতো আতঙ্কিত শঙ্কিত গোটা বিশ্ব, আর গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশ ভারতবর্ষও। কি অভিঘাত হতে পারে এই হামলার? অনেকেই বলছেন, অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত গভীর সংকট ইউরোপ তথা বিশ্বের বুকে আসেনি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এর পর কি? যত সময় গড়াবে ততই আশঙ্কা আতঙ্ক বাড়তে থাকবে। আমরা এই রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে আলোচনা করব আজ। আমার সঙ্গে আলোচনায় যারা রয়েছেন আমি একবার আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, প্রাক্তন সেনাকর্তা, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় ব্যানার্জি, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্য জ্যোতি মজুমদার এবং রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি আলোচনা করব এবং তার আগে আপনাদের জানাবো, অ্যালার্ট ছিল বিভিন্ন মহল থেকে, পশ্চিমী দুনিয়ারও অ্যালার্ট ছিল যে আক্রমণ করতে পারে রাশিয়া, আর শেষমেশ সত্যি হলো আশঙ্কা। সাত সকালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল পুতিনের রাশিয়া। তারপরেই সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ল রুশ সেনা। আকাশপথে মিসাইল ছুড়ল কিয়েভ, খার্কিভের মতো শহর লক্ষ্য করে। আর এই পরিস্থিতিতে দেশবাসীকে হাতে অস্ত্র তোলার আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ ভাবটা চলছিল বেশ কিছুদিন ধরে। সেই সঙ্গে চলছিল হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পালা। ইউক্রেনের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা না করা হয় সেই জন্য ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিল জো বাইডেনের আমেরিকা। তাতে অবশ্য পিছু হটলেন না পুতিন। বৃহস্পতিবার সাত সকালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট। এদিন ভারতীয় সময় সকাল 8:30 নাগাদ ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। পুতিনের ঘোষণার পরই ইউক্রেনে ঢুকে পড়ে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, দেশের পূর্ব উত্তর সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করে রাশিয়ার সেনা। ইউক্রেনের ডনবাস অঞ্চল, যাদের কয়েকদিন আগেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে মস্কো, সেখানেও ঢুকে পড়ে রুশ বাহিনী। সেনা ঢুকতে শুরু করে ইউক্রেনের বেলারুশ সীমান্ত দিয়েও। যুদ্ধ ঘোষণার পরই রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের ছবি প্রকাশ্যে আসে। খার্কিভে শয়ে শয়ে রুশ প্যারাট্রুপার অবতরণের ছবি, ফিরিয়ে আনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীর হামলার ছবি। ইউক্রেন পাল্টা রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করলেও পাল্লা যে মস্কোর দিকেই ভারী সে বিষয়ে নিশ্চিত সামরিক বিশেষজ্ঞরা। মাথার উপর যুদ্ধবিমান, শহর জুড়ে আপাতকালীন সাইরেনের শব্দ। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই বদলে যায় কিয়েভের ছবিটা। শহর ছাড়তে শুরু করেন হাজার হাজার মানুষ। যাদের পালানোর উপায় নেই তারা অনেকেই আশ্রয় নেন মেট্রো স্টেশনগুলোতে। সামরিক শক্তিতে মস্কোকে টেক্কা দেওয়া সম্ভব নয় সাবেক সোভিয়েত রাশিয়ারই অংশ ইউক্রেনে। তবু দেশবাসীকে হাতে অস্ত্র তুলে নেওয়ার মরিয়া আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই মুহূর্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেই বৈঠকে রয়েছেন রাজনাথ সিং, অজিত ডোভাল এবং সূত্রের খবর আজই রাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ সব থেকে উদ্বেগের জায়গাটা এটাই যে এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন প্রচুর ভারতীয়। কেউ পড়াশোনার সূত্রে রয়েছেন, কেউ কাজের সূত্রে রয়েছেন, প্রচুর ভারতীয় আটকে রয়েছেন। তাদেরকে ফেরানো হবে কিভাবে, এটা একটা বড় উদ্বেগের বিষয়। এর পাশাপাশি আরও অন্যান্য বিষয় তো রয়েছে। আমরা এই মুহূর্তে দুজন ছাত্র যারা রয়েছেন এই মুহূর্তে ইউক্রেনে আটকে, ভারতীয় ছাত্র, তাদের কাছে চলে যাব সরাসরি। শেখ মিখাইল আলম রয়েছেন এবং নেহা খান রয়েছেন। সেখানকার পরিস্থিতি কি অবস্থায় রয়েছেন তারা আমি একবার জানতে চাইবো শেখ মিখাইল আলমের কাছে। ইউক্রেনে রয়েছে তুমি, খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে, তোমরা দেশে ফিরতে চাইছো, এখন কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছ? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জি 24 ঘন্টাকে আমাদের এই খবরটা কভার করার জন্য। এখানকার পরিস্থিতি মেনলি খুবই উদ্বেগজনক, কারণ এখানে আমরা থাকি ইভানো ফ্র্যাঙ্কিভস। তো এটা যদিও কিভ থেকে অনেক দূরে, কিভ থেকে মেনলি 600 কিলোমিটার দূরে, তবু আপাতত আজ সকাল থেকে এখানকার তোরা 2-3টে ব্লাস্ট হয়েছে এখানে। মেনলি এয়ারপোর্টগুলোকে টার্গেট করা হয়েছে। তো এই অবস্থাতে এখানে একটু ফুড ক্রাইসিস দেখা দিয়েছে। সেই জন্য এখানে এটিএম থেকে টাকা
উইথড্র করার জন্য আমরা ইন্ডিয়ান যারা আছে এখানে ইন্ডিয়ান এটিএম কার্ড তো উইথড্র করতে অসুবিধা হচ্ছে এবং খাবার জিনিসপত্র ক্রাইসিস দেখা দিচ্ছে। মেনলি মেন প্রবলেম হচ্ছে কি আমাদের মেন আমরা বাড়ি যাবো কি করে, কারণ সমস্ত ফ্লাইট বন্ধ, কোনো এয়ারপোর্ট নেই, এয়ারপোর্টে কোনো কিছু হচ্ছে না, আর সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আর তারপরে এখন আমরা মেন হচ্ছে ইভ্যাকুয়েশন প্রসেসটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এখানে আমাদের কলেজে মোটামুটি 1,000 থেকে 1,500 স্টুডেন্ট থাকে, তো সবারই এখন কিভাবে বাড়ি যাবে একটাই চিন্তা। আর তারপর আর একটু যা হচ্ছে সবাই কি কিভাবে সবার বাড়ি ফিরবে একটাই চিন্তা এই মুহূর্তে, খুব স্বাভাবিক। মিখাইল, এই মুহূর্তে তোমার বাবা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এবার কথা বলবো তোমার বাবার সঙ্গে। কেমন মনে হচ্ছে, কি ভাবছেন এই মুহূর্তে? তার কারণ ছেলে এখনো ফেরেনি, ছেলে কিভাবে ফিরবে সেটাও স্পষ্ট নয়। কি বলবেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ছেলে শেখ মিখাইল আলম। হ্যাঁ, এখন কেমন আছিস রে? মিখাইল, তোমার বাবা জানতে চাইছেন কেমন আছো তুমি? এরকম নর্মাল কোনো অসুবিধা নেই, শুধু এখন মেন হচ্ছে কি করে বাড়ি যাবে। আমাদের মধ্যে একটাই সব স্টুডেন্ট সবাইকে এখন ঘরবন্দি হয়ে আছে, তো মেনলি সবাই চিন্তা যে আমাদের ইভ্যাকুয়েশন প্রসেসটা কবে স্টার্ট হবে, কারণ সব ফ্লাইট বন্ধ। আর বাড়ির লোকেরা একটু চিন্তাতে আছে। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে? খাওয়া দাওয়ার প্রবলেম মানে সেরকম কিছু নেই। আর ওই জল টলের যে ব্যাপারটা শুনলাম, যে জলের এখানে শোনা যাচ্ছিল কি জলের পরিষেবা, লাইট, ইন্টারনেট সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আপাতত বন্ধ হয়নি, তো কি হয় এরপর দেখা যাক। আপনি বলুন আপনার কথা, আপনারা চিন্তিত, আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে আছি এখন তোর জন্যে। সেই জন্য আমরাও তো ওই চেষ্টা করছি কিভাবে কি আনা যায় ভারত সরকারের কাছে। এখানে থাকুন, এখানে ভারত সরকারের কাছে কি আর্জি রয়েছে আপনার? হ্যাঁ, ভারত সরকারের কাছে আমরাও আবেদন করছি। আমার আর্জি হচ্ছে যে কোনো প্রকারে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে উইকেন্ড থেকে ফিরিয়ে আনা হোক। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। শেখ মিখাইল বা তার পরিবার শুধু নয়, এরকম হাজার হাজার ভারতীয় যারা ইউক্রেনে আটকে রয়েছেন তাদের কাছে এখন অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনোভাবে দেশে ফেরা। সেটা সম্ভব হচ্ছে না, তার কারণ এয়ার ইন্ডিয়ার বিমান আজই মাঝপথ থেকে ফেরত এসছে, ঘুরপথে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শেখ মিখাইল আলম, তোমার কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাইবো। শেখ মিখাইল আলম, তুমি বলছিলে যে বিস্ফোরণের আওয়াজ, গোলাগুলির আওয়াজ কানে আসছে আশপাশ থেকে। এই আবহটা, এই পরিস্থিতিটা আমি নিশ্চিত যে এর আগে তোমাদের অভিজ্ঞতায় হয়নি। কতটা আশঙ্কা লাগছে, কতটা ভয় লাগছে? আসলে আজ সকালবেলা আমরা গোলার বারুদের আওয়াজ শুনেই আমরা ঘুম থেকে উঠেছিলাম। তো আমরা প্রথমে কিছু বুঝতে পারি না, তারপরে যখন আমরা ইউনিভার্সিটি থেকে কল এলো, এখান থেকে ডিন অফিস থেকে বা বাড়ি থেকে, তো আমরা নিউজ চ্যানেলে জানতে পারলাম প্রথম। তারপর থেকে তো আমরা বেরোইনি, তো এখন একটা আতঙ্কের পরিবেশ। এরপরেও অনেকে বলছে এরপরেও হতে পারে অ্যাটাক, তো আমাদের বাড়ি থেকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে। কলেজ থেকেও, তো কলেজের সমস্ত ক্লাস এখন অনলাইন চলছে, তবুও আজ অনেকগুলো ক্লাস আতঙ্কের মধ্যে মিস হয়ে গেছে তবুও। তো ওটাই আতঙ্কে সবাই আছে, কেউ বাইরে বেরোচ্ছে না। আর একটু এখানকার টাকা পয়সা প্রবলেম হচ্ছে, কারণ ওখানে আমি একটু শেখ মিখাইলের মায়ের কাছে যাব। আপনার কি মনে হচ্ছে, ছেলে এত দূরে এবং এই মুহূর্তে ফেরার বিষয়টাও অনিশ্চিত, আপনার মনের অবস্থাটা একটু জানতে চাইবো, কি মনে হচ্ছে? সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না। শেখ মিখাইল আলমের মতো আরও বেশ কিছু পড়ুয়া
অন্তত কয়েক হাজার, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে ইউক্রেনে যারা আটকে রয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করছে নয়াদিল্লি। গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং ঘুরপথে কিভাবে ফিরিয়ে আনা যায়, কত দ্রুত ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাও চলছে। আমি এ প্রসঙ্গেই অনিন্দ্যজ্যোতি মজুমদারের কাছে আসবো। অনিন্দ্যজ্যোতিবাবু, এই পরিস্থিতিটা কতটা উদ্বেগের, এটাকে কি এড়ানো যেত না? ভারতের তরফ থেকে কি আরও একটু আগে থেকে তৎপর হওয়া যেত না? পরিস্থিতি এড়ানো সবসময় সম্ভব হয়ে ওঠে না, যদিও এই ধরনের একটা ঘটনা যে ঘটতে পারে তার একটা আঁচ বহুদিন থেকেই পাওয়া যাচ্ছিল। আর কতগুলো বিশেষ কারণ রয়েছে যার জন্য পুতিনের যে ধরনের সংবেদনশীলতা ছিল, মানে সেন্সিটিভ যে ব্যাপারে তিনি হয়ে উঠেছিলেন, সেটা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে। আর রাশিয়াকে একটা স্পেস দেওয়া যেত, তার সঙ্গে কথা বলে একটা কোথাও হয়তো মানে কোনো একটা সমঝোতায় আসা সম্ভবপর ছিল, কিন্তু যেটা পশ্চিমী দুনিয়া সেই স্পেসটাও রাশিয়াকে দেয়নি। আমি রাশিয়ার এই যে আক্রমণ সেটাকে সমর্থন করছি না, কিন্তু এটা আমি বলতে পারি যে বিভিন্ন ধরনের যে ধরনের কূটনীতিক ব্যবস্থা এর আগে নেওয়া হয়েছে এবং তার মধ্যে ভারতবর্ষের যদি ভূমিকা আমরা দেখি, ভারতবর্ষ চিরকালই একটা শান্তি রক্ষার আবেদন জানিয়ে থাকে। ভারতবর্ষ চিরকালই না, আমি বলছি সে প্রশ্ন অবশ্যই আমরা আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিন্দ্যবাবু। কিন্তু আমার বক্তব্য, ভারতীয়রা যারা ইউক্রেনে আটকে রয়েছেন, এরকম একটা সিচুয়েশন যে আসতে পারে কয়েকদিনের মধ্যেই, সেটা আজ করে আরো একটু প্রোঅ্যাক্টিভ তো হওয়া উচিত ছিল। আরেকটু তৎপর হওয়ার কথা, আরেকটু সক্রিয় হওয়ার কথা ভারতের অনেক আগে থেকেই হওয়া সম্ভব ছিল হয়তো। এবং সবসময়ই আমরা দেখেছি এর আগেও যে এ ধরনের কোনো যখন যুদ্ধের সম্ভাবনা ঘটে বা যুদ্ধ প্রাথমিক যে তার স্টেজটা হয়, সেখানে কিন্তু বিভিন্নভাবে ভারতীয়দের ওখান থেকে তুলে নিয়ে আসার ঘটনা এর মধ্যে হয়েছে, ইভ্যাকুয়েট করার ঘটনা হয়েছে। এবং আমার নিজের ধারণা যে সে ব্যাপারে মানে ভারতবর্ষ একেবারেই চিন্তিত নয় এবং তারা প্রাথমিকতা দিয়ে এটাকে বিচার করবে না তা নিশ্চয়ই নয়। প্রথম কাজটাই হচ্ছে তাদের ওখান থেকে সরিয়ে নিয়ে আসা। যারা ভারতীয়রা আটকে রয়েছেন তাদেরকে সবার আগে ফিরিয়ে আনতে হবে, এটাই মূল লক্ষ্য। আমি জ্যোতির্ময় বাবুর কাছে যাব। জ্যোতির্ময় ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময় বাবু, হামলা করেছে রাশিয়া, ইউক্রেন হামলা করেছে, এরপর কি ন্যাটোর ভূমিকা এরপর কি হতে চলেছে? পাল্টা হামলা কি করবে ন্যাটো? আর যদি তা করে তার প্রভাব কি পড়তে পারে? প্রথম কথা হচ্ছে যে রাশিয়া বহুদিন ধরে, বহু বছর ধরেই বলছে যে নেটো জার্মানির পরে আর যেন ইস্টের দিকে এক্সপ্যান্ড না করে, মানে রাশিয়ার দিকে আর যেন না এগোয়। এনিওয়ে 1999-এ নেটো আরও 7টা মেম্বার বানিয়েছে একসঙ্গে, এতগুলো মেম্বার নেটো কখনো বানায়নি, করে ইস্টের দিকে আরও এগিয়ে গেছে। পোল্যান্ড, এই বল্টিক স্টেটস 3টে আছে, লাটভিয়া, এস্টোনিয়া, লিথুয়ানিয়া, এরা সব নেটোর মেম্বার। রাশিয়া এত বড়, পৃথিবীর সব থেকে বড় দেশ, তার সংলগ্ন যেসব দেশ আছে সেগুলোকে রাশিয়া নিউট্রাল রাখতে চায়, অর্থাৎ সেখানে কোনো হস্টাইল পাওয়ার এসে ঘাঁটি গাড়বে না। এটা নতুন কিছু নয়। আমেরিকা নিজে 1823 থেকে মন্ডো ডক্ট্রিন চালাচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা কন্টিনেন্টে। সেখানে আমেরিকার বক্তব্য যে এখানে যদি ফরেন কোনো পাওয়ার এসে মিলিটারি ঘাঁটি গেড়ে বসে, ইউএসএ তাকে অপোজ করবে। এটা আমরা দেখেছি 1962-তে কিউবান মিসাইল ক্রাইসিসে। রাশিয়া কিউবাতে, যেটা নাকের ডগায় আমেরিকার, 90 মাইল দূরে ফ্লোরিডা থেকে, সেইখানে রকেট পাঠিয়েছিল বলে আমেরিকা নৌবহর দিয়ে অবরোধ করে তারপর নেগোসিয়েশন হয়ে রাশিয়া তারপর চলে গেল। তা ইন্ডিয়ারও একই ব্যাপার আছে, কিন্তু ইন্ডিয়ারও একই সেন্টিমেন্ট আছে। ইন্ডিয়ান ওশানে যদি কোনো হস্টাইল পাওয়ার, যেমন চায়না, পাকিস্তান, তারা যদি ঘাঁটি টাটি কোথাও গেড়ে বসে, ইন্ডিয়া সেখানে ভুরু কোচকায়। তা ইন্ডিয়া, আমেরিকা ইত্যাদি বড় বড় দেশ যারা, তারা নিজেদের জমি সংলগ্ন এরিয়াতে যদি তারা নিউট্রাল রাখতে চায়, রাশিয়া অপরাধটা কোথায় করলো? কাজেই এই যে ইস্টের দিকে এগোনো, বহুদিন ধরে ওয়েস্ট কিন্তু বলে গেছে পুতিনকে, হয়তো লেখাপড়া হয়নি কিন্তু মুখে দিয়েছে, এরকম এভিডেন্স আছে, মুখে বলেছে যে আমরা আর এখানে জ্যোতির্ময়বাবু প্রশ্ন উঠছে যে এই হামলা আক্রমণের ছাড়া বিকল্প কোনো পথ কি ছিল ভ্লাদিমির পুতিনের কাছে? অন্য কোনো পথ, যুদ্ধ বা এই অশান্তি এড়ানোর কোনো উপায় কি ছিল না ভ্লাদিমির পুতিনের কাছে? আমি এই জায়গাটাতে আসবো, তবে তার আগে কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাবো। কর্নেল রায়, হামলা হয়ে গিয়েছে, এরপর ন্যাটো পাল্টা আক্রমণ করবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদি পাল্টা আক্রমণ করে সেক্ষেত্রে কি হতে চলেছে, এর প্রভাব কি, অভিঘাত?
নেটোর সম্বন্ধে কিন্তু আমার একটু অন্যরকম আইডিয়া আছে। নেটো ইজ সামথিং লাইক একটা কুমির উইদাউট টিথ। নেটো যদিও একটা মিলিটারি অ্যালায়েন্স এর একটা সিস্টেম আমেরিকা ছাতার নিচে করে রেখেছিল, কিন্তু অ্যাজ এ মিলিটারি টিথ যে স্ট্রেংথটা সেটা কিন্তু ন্যাটোর নেই। আমরা তার উদাহরণ পেয়েছি ইরাক, উদাহরণ পেয়েছি রিসেন্টলি ইন আফগানিস্তান। তা সেখানে নেটো যে ওখানে মিলিটারিলি হামলা করবে ইউক্রেনে রাশিয়ার ওপর, আমি একেবারে ওভাররুল করে দিচ্ছি। আর যদি নেটো মিলিটারিলি হামলা করে ইউক্রেন বা রাশিয়ার ওপরে, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। তার সম্ভাবনা কতটা, কর্নেল সৌমিত্র রায়, তার সম্ভাবনা কতটা? এবং সেটা যদি হয় সেক্ষেত্রে অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি তো বটেই, ভারতবর্ষের অর্থনীতি তার কি প্রভাব পড়তে চলেছে? আমরা এই প্রসঙ্গে আলোচনা আসবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। প্রচুর ভারতীয় এখনো পর্যন্ত আটকে রয়েছেন ইউক্রেনে, তারা দেশে ফেরার অপেক্ষা করছেন। আর এরই মধ্যে বিতান বসু, ইউক্রেন থেকে ফেরা ভারতীয় ছাত্র, আজই ফিরেছেন ইউক্রেন থেকে ভারতে। আমাদের সঙ্গে রয়েছে বিতান বসু এবং রয়েছে শেখ মিখাইল আলম, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্র। আমি বিতানের সঙ্গে কথা বলবো। বিতান, তুমি আজই ফিরেছো এবং ফেরার পর কি অনুভূতি হচ্ছে যদি একটু শেয়ার করো। ফেরার পর প্রথমে তো আমি যখন বেরিয়েছি ওই সময় আমাদের একটা ভয় বাতাবরণ ছিল ঠিকই, কিন্তু আমরা ওখানে যারা এখন আটকে আছে ওরা যারা ফেস করছে, যেটা ফেস করছে সেটা আমরা ওই সময় দেখিনি। তো আমরা যখন প্রথম এখানে ঢুকেছি, তো প্রথমে তো আমরা খুশি যে যাক বাড়ি ফেরা গেল, কিন্তু তারপরেই যখন নিউজ আপডেটগুলো ঢোকা শুরু করলো, আমি দেখলাম যে আমারই অনেক বন্ধু বান্ধব সবাই ওখানে আটকে পড়ে আছে। এখনো অনেকজন আছে যে এখন কলেজে ফিরে যাচ্ছে, আবার বেশিরভাগজনই আছে যে যারা এয়ারপোর্টের মধ্যে আটকে রয়েছে, যারা না বেরোতে পারছে, না কোথাও যেতে পারছে। তো একটা ভয়ের একটা এখনো ওদের জন্য একটা খারাপও লাগছে, ভয়ও লাগছে যে এখন কি সিচুয়েশন ডেভেলপ লাগবে। আবার নিজের জন্য একটা এখন এই সিচুয়েশনটা যেহেতু ডেভেলপ করেছে, আবার আমরা কবে যেতে পারবো, আবার কবে কলেজে যেতে পারবো, আবার কবে ক্লাস ঠিক মতন শুরু হবে, সবকিছু নিয়ে একটা মানে অ্যাংজাইটি একটা কাজ করছে, যেটা শুরুতে যখন ঢোকার পরে একটা খুশি একটা মনে ফিল হয়েছিল, কারণ কি মানে এত ফাইনালি ঢুকতে পেরেছি, সেই জিনিসটা নিউজগুলো আসার সাথে সাথে একবারে কেটে গেছে। বিধান, তুমি ফিরতে পারলেও এটা তো ঠিক, তোমার হয়তো অনেক বন্ধু সহপাঠী তারা এখনো আটকে রয়েছেন, তারা ফিরতে চাইছেন, কি মনে হচ্ছে তাদের কথা ভেবে? এখনো আটকে আছে। তাদের কথা ভেবে একটাই খারাপ লাগছে। আর ওটাই যে মানে আমি ভাবছি যে আমিও যেহেতু আমারও ফ্লাইট একবার ক্যান্সেল হয়, আমি আবার অন্য ফ্লাইট করে এসেছি, তো এই জিনিসটা আমার সাথেও হতে পারতো। আমি যে ফ্লাইটে বসে এসেছি তার ঠিক পরে ফ্লাইটটার থেকে সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো আমি হয়তো আর 2 ঘন্টা দেরি করলে টিকিট কাটতে আমি আর হয়তো আসতে পারতাম না। তো সেক্ষেত্রে সেটা ভেবেও একটু ভয় লাগছে, আর ওদের জন্যও খারাপ লাগছে, ওদের প্যারেন্টসদের কথাও ভাবছি। একজনের প্যারেন্টসে আমার কাছে ফোনও এসেছিল যে ও তোমাদের সাথে আসলো না, কি হলো, ওদের সাথেও কথা বলেছি। তো খারাপ লাগছে সিচুয়েশনটা। মাত্র 2 ঘন্টার ব্যবধান, আর 2 ঘন্টা দেরি হলে পরে বিতানকেও হয়তো আটকে পড়তে হতে পারতো। বিতান, তুমি আমাদের সঙ্গে থাকো। বিতান যখন রওনা দিয়েছিল তখনও পর্যন্ত ইউক্রেন আগ্রাসন, ইউক্রেনে আক্রমণের কথা ঘোষণা করেননি ভ্লাদিমির পুতিন, কিন্তু এই মুহূর্তে শেখ মিখাইল আলমের মতো ছাত্ররা যারা এখনো ইউক্রেনে আটকে রয়েছেন, এদেশে ফিরতে পারেননি, তারা রীতিমতো উদ্বেগে। শেখ মিখাইল আলমের কাছে আমি আরও একবার যাব এবং সেই সঙ্গেই আমতা থেকে শেখ মিখাইল আলমের মাও রয়েছেন আমাদের সঙ্গে। মিখাইল, তোমার মা রয়েছেন আমাদের সঙ্গে, তোমার মা তোমার সাথে কথা বলতে চান। হ্যাঁ, এটাই বলবো কি অত চিন্তা করা আপাতত কিছু নেই, আমরা আশা রাখছি আমরা চলে আসবো তাড়াতাড়ি। আমাদের ভারত সরকার আমরা নিয়ে যাবে এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব ইভাকুয়েশন প্রসেস চালু হবে। তো একটু আগে একটু খবর এলো কি আমাদের হয়তো পোল্যান্ড বা হাঙ্গেরি ওখান থেকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। তো আমরা ফলো রাখছি ইন্ডিয়ান এমবেসি এখানকার, তারা আমাদের প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে। তো এখন দেখা যাক। তো এটাই বলবো, মাকে অত চিন্তা করার দরকার নেই, আমরা ঠিক চলে আসবো। ছেলে বলছে চিন্তা করার দরকার নেই, তবু কি চিন্তা যাচ্ছে, কি বলবেন?
না না চিন্তা যা সকাল থেকেই আমি অসুস্থ হয়ে পড়ছি ছেলের জন্যে। আমরা 24 ঘন্টার মাধ্যমে আমরা কী করছি যাতে ভারত সরকার আমার ছেলেকে আমাদের ফিরিয়ে দেয়, আমার কাছে ফিরিয়ে দেয়। ভারত সরকার খুব যতদিন না গুরুত্ব ফিরে দিয়ে আসছে দিচ্ছে। ততদিন কি আমরা অসুস্থ হয়ে পড়বো। মনকে শক্ত করুন। নয়াদিল্লির তরফ থেকে খুব একটাই গুরুত্ব দিয়ে আবেদন গোটা ভারত বিষয়টা দেখা সরকারের হচ্ছে। কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, যাতে ছেলে আমার ফিরে আসে আমার কাছে। নিশ্চয়ই। আমি একবার শেখ মিখাইলের পাশাপাশি খুব নেহার কাছে যাব। উৎকণ্ঠার নেহা মধ্যে খান, ইউক্রেনে আরও একজন আটকে রয়েছেন, সেরকমই একজন ছাত্রী দেশে ফেরার অপেক্ষায়। নেহা, কিরকম লাগছে এই মুহূর্তে? তার কারণ চারিদিকে গোলা বারুদের আওয়াজ, যেমনটা মিখাইলও বলছিল। এখনো পর্যন্ত দেশে কবে কখন ফিরতে পারবে নিশ্চিত নয়, কি বলবে? एक्चुअली हम लोग मॉर्निंग के टाइम पे तो काफी ज्यादा स्ट्रेस्ड हो गए थे, जो भी हमें पता चला, न्यूज अपडेट्स मिली, और अभी बस ऐसा है कि हमें इवैक्यूएशन जल्द से जल्द करवा दें। तो पैनिक सिचुएशन तो बहुत क्रिएट हो गया है, घर पे भी सब टेंस्ड है, मम्मी पापा सारे, तो बस। লোকাল বাস আমি অ্যাডমিনিস্ট্রেশন তারা এখনো পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করছে, বা তারা কোনো কিছু কি জানাচ্ছে কোথাও যেতে হবে কিনা? हाँ, हमें कुछ ऐसे जगह तो बताए गए, जैसे कि अगर कुछ प्रॉब्लम्स होती है तो बंकर्स वगैरह और सेफ्टी लोकेशंस जहाँ पे हम जा सकते हैं, तो एड्रेस वगैरह हमें मिला है। बट और ऐसे हमारे अपार्टमेंट्स के नीचे भी कुछ सेफ्टी प्लेसेस है, बंकर्स है, तो हम वहाँ पे इवैक्यूएट एस्केप कर सकते हैं। লোকাল সেফটি প্লেস, লোকাল বাংকারের অ্যাড্রেস তোমাদের দেওয়া হয়েছে? हाँ हाँ হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। একটা লিস্ট এসেছে কি কারো যদি অসুবিধা হয় তো সেখানে যেতে পারে। সেন্টার খুলেছে, কিন্তু আপাতত মনে হয় না কেউ গেছে ওখানে। সবাই নিজের ফ্ল্যাটে কিংবা হোস্টেলে, আমরা হোস্টেলে থাকি, তো আমাদের ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে কি তোমরা আপাতত হোস্টেলে থাকো এবং তোমাদের দেশের এমবাসির সঙ্গে যোগাযোগ রাখো, তারা যা ফার্দার নোটিশ দেবে তো সেই হিসাবে চলবে। সঙ্গে থাকো। আমাদের শেখ মিখাইল বা নেহার মতো পড়ুয়ারা এবং আরও অনেকেই আটকে রয়েছেন ইউক্রেনে। একটা বিষয় স্পষ্ট যে উদ্বেগ বাড়ছে, তার কারণ দেশে ফেরা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাব। সৌমিত্র রায়, কর্নেল রায়, আপনি কি বলছিলেন? কর্নেল রায় শুনতে পাচ্ছেন? আমি শুধু একটা অ্যাপিল করতে চাই স্টুডেন্টদের, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন। আমি স্টুডেন্ট, ছাত্র ছাত্রী আর তাদের পেরেন্টস যারা আমাদের দেশে আছে তাদের একটা অ্যাপিল করতে চাই। কি অ্যাপিল? প্যানিক না করে তারা যদি তাদের হস্টেলে বা তাদের যে ফ্ল্যাট নিয়ে আছে সেখানে থাকে, কোনো প্রবলেম হবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রাশিয়ানস আর স্টিল আওয়ার ফ্রেন্ড, and Russian army will never touch the Indian students or Indians who are working there. That is one point. Second point হচ্ছে যে তাড়াহুড়ো করে একটা প্যানিক করে যদি ওখানে ছাত্রছাত্রীরা এয়ারপোর্টে ভিড় করে রাস্তায় বেরিয়ে আসে, আফগানিস্তান কি আমরা ভুলে গেছি এত তাড়াতাড়ি? এয়ারক্রাফট থেকে জাম্প করছে নিচে, এয়ারক্রাফটের উইংসের ওপরে লোক উঠে আছে, এয়ারপোর্টের মধ্যে স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে। দিস ইজ নট রিকোয়ার্ড। আমি একটা অ্যাপিল করছি ছাত্রছাত্রীদের কাছে, রিমেইন কুল, নাথিং ইজ গোইং টু হ্যাপেন টু ইউ। যেরকম অনলাইনে ক্লাস চলছে, ক্লাস অ্যাটেন্ড করো, টিভি দেখতে হলে টিভি দেখো, ডোন্ট প্যানিক অ্যান্ড স্টার্ট মেকিং অল সর্ট অফ প্যানিক মুভমেন্টস, দ্যাট উইল হার্ম ইউ অ্যান্ড হার্ম এভরিওয়ান। ভারতবর্ষের আমাদের যে সরকার, they are very much worried about the students, they are very much worried about the civilian population. যারা রাশিয়ানদের পুটিন ওয়ান কথা হবে পুটিন ভার্সেস মোদিজি, অ্যান্ড ইট উইল বি ওয়ান অফ দি এজেন্ডা পয়েন্ট। প্লিজ এনশিওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড দি ইন্ডিয়ান পিপল দেয়ার শুড দি ওয়ার এসকালেট। এইটা হচ্ছে আমি অ্যাপিল করছি ছাত্রদের, প্যানিক করবে না তোমরা, ডোন্ট প্যানিক,
অ্যান্ড ডোন্ট ক্রিয়েট কনফিউশন কি আমাদের ওপরে বম পড়ছে, বমের আওয়াজ হচ্ছে, ওগুলো কারো ওপরে বম পড়েনি। অভিভাবক বাবা মা তাদেরকেও একই রকম কথা বলার প্রয়োজন রয়েছে যে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমি অনিন্দ্যবাবুর কাছে একবার আসবো। অনিন্দ্যবাবু, ইউক্রেনের তরফ থেকে দাবি করা হচ্ছে ভারত একটা স্পষ্ট ভূমিকা নিক এবং এখনো পর্যন্ত ভারতের ভূমিকাকে হতাশজনক বলা হচ্ছে কিয়েভের তরফ থেকে। কি ভূমিকা হওয়া উচিত ভারতের, কি বলবেন? একেবারে শুরুতে আপনি আমরা এমন একটা দেশ যেটা বিভিন্ন এক্সট্রিম বা চূড়ান্ত যে পর্যায়গুলো আছে তার মধ্যে একটা কোথাও সেতু বন্ধন করতে পারি, এবং সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক এবং আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমার ধারণা যে ভারতের আরও একটু বেশি সক্রিয় এবং তৎপর হয়ে একটু, যেটা প্রোঅ্যাক্টিভ কথাটা আপনি বলেছিলেন, সেই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাটিক ফ্রন্টে হওয়াটা উচিত ছিল। তার কারণটা হচ্ছে, দেখুন, এর আগে জর্জিয়ায় এইরকমভাবেই রাশিয়া প্রবেশ করেছিল, আবখাজিয়া সাউথ ওসেশিয়াকে স্বাধীন অঞ্চল বলে তারা ঘোষণা করেছিল এবং সেটাকে পুতিন তখন বলেছিলেন যে পিস এনফোর্সমেন্ট অ্যাকশন। এখানেও কিন্তু পুতিন বলছেন স্পেশাল মিলিটারি অপারেশন। পুতিন ঠিক সেভাবে ডিক্লেয়ার করেছেন ওয়ার, তা কিন্তু স্পষ্ট ভাষায় নয়। এবং যেটা উনি এখানেও করতে চাইছেন সেটা হচ্ছে যে কথাটা উঠে এসছে, তার একটা নিরাপত্তার যে বলয় তৈরি করার একটা ব্যাপার রয়েছে, যেখানে নেটো তার খুব একটা বেশি দাঁত ফোটাতে পারবে না বা রাশিয়ার নিরাপত্তাটাকে বিঘ্নিত করতে পারবে না। সেরকম একটা পরিস্থিতি উদ্ভব হলেই কিন্তু তিনি একটা কম্প্রোমাইজের পথে হাঁটবেন। ইউক্রেনকে পুরোপুরি দখল করে তার উপর একটা, এটা হতে পারে যে কোনো একটা ফ্রেন্ডলি রেজিম সেখানে বসানো, একটা এমন একটা সরকার যেটা রাশিয়ার প্রতি সহানুভূতি। আমি এখানে জ্যোতির্ময় বাবুর কাছে আসবো। জ্যোতির্ময় বাবু, ইমরান খান তিনি এই মুহূর্তে মস্কোয় রয়েছেন এবং চীনের দিকেও যদি আমরা তাকাই, চীন এখনো পর্যন্ত প্রায় নিশ্চুপ এবং চীনের তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়ার এই অভিযান, এটাকে হামলা বা ইনভেশন, আক্রমণ বলা যাবে না। এরকম একটা পরিস্থিতিতে নয়াদিল্লির অবস্থান কি হওয়া উচিত? একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে চায়না আর রাশিয়া এবার ধীরে ধীরে একদিকে এগোচ্ছে, আমেরিকা আরেক দিকে, মানে পশ্চিম একদিকে আর পূব বলতে রাশিয়া আর চায়না। এবার কি একটা নতুন কোল্ড ওয়ার শুরু হবে? এটাই অনেকের মাথায় এই প্রশ্নটা আসছে। নিউ দিল্লি এখানে দুই বন্ধুর মাঝখানে পড়ে গেছে। আমেরিকাও আমাদের বন্ধু, শুধু এমনি বন্ধু নয়, মানে সামরিক অস্ত্রশস্ত্র, স্ট্র্যাটেজিক ব্যাপারে, অনেক ব্যাপারেই আমাদের সাহায্য করছে এখন অ্যান্টি চায়না প্ল্যাটফর্মে। সেখানে আমেরিকার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আবার রাশিয়ার সঙ্গে তো ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিন ধরেই, সোভিয়েত আমল থেকে আমাদের বেশিরভাগ অস্ত্রশস্ত্র এখনও সোভিয়েত বা রাশিয়ান মেড, কাজেই এইগুলো আছে। তারপর এই রাশিয়ার যে গ্যাস এক্সপোর্ট, সেই গ্যাস এক্সপোর্ট সেটাও তো ওয়ার্ল্ডের একটা বিরাট ব্যাপার। সেখানে যদি কম্পন হয় তাহলে এই পৃথিবীর যেরকম ব্রেন্ট ক্রুড প্রাইসের দাম বাড়ছে, বাড়ছে, এইসব হবে। কাজে ইন্ডিয়া এই দুটো ডায়লেমার মাঝখানে পড়েছে। দুই বন্ধু যদি আমরা আসবো আলোচনা জ্যোতির্ময়বাবু, তার আগে এই মুহূর্তের একটা ব্রেকিং আমাদের নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমতা কাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। আপনাদের আরও একবার জানাবো, আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পিয়ালি, কি জানা যাচ্ছে? দেখো, কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার অফিসার ইনচার্জ দেবব্রত চক্রবর্তী, তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার কারণ তদন্তকারী অফিসার যেটা বলছেন, প্রশাসনিক আধিকারিকরা যেটা বলছেন, যে ঘটনা ঘটেছে সেই জায়গায় থানার আধিকারিকটাকে এই ধরনের যে দায়িত্ব সেটা পালনে ব্যস্ত হয়েছে এবং সেই কারণে একটু স্থান পরিবর্তন করে কথা বলো, যদি স্পষ্ট শুনতে পাচ্ছেন আমরা। দেখো, কর্তব্যে গাফিলতির অভিযোগে দেবব্রত চক্রবর্তী, যিনি আমতা থানার অফিসার ইনচার্জ, তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে এবং তার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। তার জায়গায় আমতা থানার দায়িত্ব দেওয়া হলো কিঙ্কর মন্ডলকে, তিনি স্পেশাল অপারেশন গ্রুপে ছিলেন। মূলত যেটা জানা যাচ্ছে যে আমতা থানার এই অফিসার ইনচার্জ দেবব্রত চক্রবর্তী তার কর্তব্য পালনে ব্যস্ত হয়েছেন। অর্থাৎ সেই রাত্রে পুলিশের দল, যে দল এখানে এসেছিল বলে অভিযোগ করছে, তার নজরে ছিল না গোটা বিষয়টা এবং তিনি এবং তার পরবর্তী সময় ঘটনাক্রম এখানে
এবং পরপর বেশ কিছু ঘটনার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কিন্তু একেবারে অসন্তোষজনক, সেই কারণে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে দুপুরে কিন্তু দুই অভিযুক্ত তারা বিস্ফোরক অভিযোগ করে ক্যামেরার সামনে তারা অভিযোগ করেন যে গোটা বিষয়টা অতিজাত এবং অন্তিম নির্দেশিত তারা এখানে এসেছিলেন। ফলে সেই ঘটনার পরপরই তিনি ছুটিতে পাঠানো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। আমতাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। ইউক্রেনে রুশ হামলার জেরে উদ্বেগ আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। কি প্রভাব পড়তে পারে, কি অভিঘাত হতে পারে, কোন দিকে জল গড়াবে, সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনির্বাণ বাবু, আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার উপর, ইউএস জারি করেছে, এবং এই আর্থিক নিষেধাজ্ঞার কি প্রভাব পড়তে পারে এবং সব মিলিয়ে ভারতের অর্থনীতি কিভাবে প্রভাবিত হতে পারে, কি মধ্যবিত্ত ভারতীয় তারা উদ্বেগে? দেখো শুভদীপ, আমাদের শো শেষ হতে চললো, একটা বারের জন্য আমরা একটা শব্দকে উচ্চারণ করলাম না, সেটা হচ্ছে কোভিড। আমরা ভুলে গেছি যে কোভিড উত্তর সারা বিশ্ব যেখানে লড়াই করলো কোভিডের সঙ্গে, এবং এখনও সেই লড়াইটা জারি আছে। আমরা ভারতবর্ষে আমরা জানি না আমরা কিভাবে উঠে দাঁড়াবো। আজকে সারা বিশ্বের অর্থনীতি পর্যদস্ত হয়েছিল এই কোভিডের জন্য, তার ইম্প্যাক্ট ভারতবর্ষে পড়েছে, আমার আপনার জীবনেও পড়েছে। সেই কোভিডটাকে দূরে সরিয়ে রেখে এই রাষ্ট্রপুঞ্জের ভূমিকা কি আমরা জানি না? সেখানে ইউক্রেন আর রাশিয়া এরকম যুদ্ধে কিভাবে অবতীর্ণ হলো, এটাই একটা গোলক দাদার মতো আমাদের কাছে ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমি আসছি আমার আপনার জীবনে আজকে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যারা টিভির পর্দায় এই শো দেখছেন, যারা ছাত্ররা রয়েছেন, ছাত্রের পরিবার রয়েছেন, তারা নিশ্চয়ই তারা বিভ্রান্ত। কিন্তু তার সত্ত্বেও আমি বলছি সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু একটা নতুন বিপদের গন্ধ পাচ্ছেন। তার কারণটা হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের যে বাজারটা, সেই বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম ওঠানামা করে কিন্তু একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে তেলের দাম। সেই তেলের দামটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে, এবং তার যে ইম্প্যাক্টটা পড়বে সেখানে তার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু কারবারি যারা আছে তারা এই সুযোগটা নিতে চেষ্টা করবে। আপনি দেখবেন যুদ্ধ যখনই হয় তখনই কিছু অসাধু ব্যবসায়ী তাদের অনুপ্রবেশ ঘটে, এবং আমরা এর বাজারে তার কি ইম্প্যাক্ট পড়বে তাতে আমার আপনার প্রত্যেকটা দিন যেরকমভাবে দৈনন্দিন কষ্ট দুঃখের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কোভিডকে জয় করে, সেখানে কিন্তু আমাদের দিনটা কী হবে সেটা সরকারকে ক্লিয়ার করতে হবে। আজকে আমার কাছে যতদূর খবর আছে বিকেলবেলাতে অয়েল মিনিস্ট্রি থেকে অলরেডি পিএমওর কাছে বা ফিনান্স মিনিস্ট্রির কাছে অলরেডি একটা নোট পাঠানো হয়েছে, যেখানে এই নতুনভাবে উৎপাদন শুল্ক যেটা আপনারা জানেন তেলের উপরে বসানো হয় সেটাকে রিঅ্যাসেস করার কথা ভাবনা চিন্তার মধ্যে আছে। এবং ভারতবর্ষের কি হতে চলেছে সেটা অর্থমন্ত্রীর আমাদের সামনে কিছুটা হলেও আঁচ করা যাচ্ছে, কিন্তু এই লড়াইয়ের চলবে আগামী দিন কি হতে চলেছে। দেখুন কূটনৈতিকভাবে আমরা কতটা সফল হব রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে বা আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখতে, সেটা একটা কূটনৈতিক দিক। ভারতবর্ষ কূটনৈতিকভাবে অতটা সক্ষম নয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে আমাদের তেলের দামের উপরে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনযাপন নির্ভর করে, এবং সেটা কি হবে আগামী দিনে সেটাই কিন্তু আমাদের জীবনের মানে সেটা ডিপেন্ড করবে। অনিন্দ্যবাবু, পারমাণবিক অস্ত্রে সক্ষম অধিকাংশ দেশ এরকম একটা জায়গায় যদি একেবারে সম্পূর্ণ যুদ্ধ হয়, অর্থাৎ ন্যাটো যদি হামলা চালায়, দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়, শেষ পর্যন্ত কোথায় যেতে পারে এই পরিস্থিতি? পারমাণবিক অস্ত্রের একটা প্রধান কাজ হলো সম্পূর্ণ যুদ্ধকে ঠেকিয়ে রাখা, এবং পারমাণবিক অস্ত্রের ভয়ের চোটেই সম্পূর্ণ যুদ্ধটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না। যদি পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে যুদ্ধ কিছু হয় তাহলে পরে শেষের সেদিন না চিন্তা করাই ভালো। কিন্তু এটাও ধরে নিতে হবে যে পারমাণবিক অস্ত্রের নিজস্ব একটা লজিক আছে, যার ফলে সবাই চায় যে যুদ্ধটা যাতে নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এবং নেটোর যিনি প্রধান মানে সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে আমরা এমন একটা পরিস্থিতি চাই যেখানে আমরা নন এসকালেটরি, মানে যুদ্ধটা বেড়ে যাবে না, একটা প্রিভেন্টিভ একটা মেজারের মধ্যে যুদ্ধটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং একটা সেইভাবেই একটা সমাধানে পৌঁছতে হবে। এবং এর ফলটাই হচ্ছে যে
এটা বলা খুবই প্রিম্যাচিওর যে কি হতে পারে কি হতে পারে না, অনেক সিনারিও তৈরি করা যায়, কিন্তু একটা আশার জায়গা হচ্ছে যে এই ধরনের সংঘর্ষের সাথে সাথে, আমি পরিপূর্ণ যুদ্ধের কথা বলছি না, কিন্তু সংঘর্ষের সাথে সাথে কোথাও একটা কূটনীতির জায়গা এখনো রয়ে গেছে, এবং যে কূটনীতি যদি সঠিকভাবে এবং সেই কূটনীতি কূটনীতির চালনা উপর করা আমাদের যায়, ভরসা এবং আশা রাখতে হবে। তাতে এবং শেষ ভারতেরও পর্যন্ত একটা এটা ভূমিকা বলতেই থাকবে। হবে যে শুভ বুদ্ধির উদয় হোক সমস্ত রাষ্ট্রনেতাদের, আমরা এটুকুই চাইবো। আর এর পাশাপাশি শেখ মিখাইল আলম, নেহা খানের মতো যে সমস্ত পড়ুয়া বা ভারতীয়রা ইউক্রেনে এখনো আটকে রয়েছেন, যারা এখনো পর্যন্ত ফিরতে পারেননি, আমি আশা করব, আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি নিরাপদে তারা দেশে ফিরতে পারবেন। আর এই কামনা নিয়েই পরিবারের প্রতিও এই শুভ কামনা রেখেও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।